চারিদিকে যেন শুধু যুদ্ধ আর যুদ্ধ। এই যুদ্ধের বিষাক্ত বাতাস যেন ভারত বাংলাদেশেও এসে পড়েছে। যে কোনো মুহূর্তে ভারত বাংলাদেশকে আক্রমণ করতে পারে। কারণ সাম্প্রদায়িক সময়ে ভারতের সবচাইতে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন। বাংলাদেশে এখন আর কারো নিয়ন্ত্রণে নাই। এই কারণেই তারা বাংলাদেশের পরোক্ষভাবে দখল করার হুমকি দিয়ে আসছে প্রতিনিয়তই। যদিও এগুলো রাজনৈতিক বক্তব্য বলেই উড়িয়ে দেওয়া যায়, কিন্তু আসলে যদি ভারত এটা করে তাহলে কি পরিস্থিতি হবে বাংলাদেশের? ভারতের সাথে কি সামরিক শক্তি দিয়ে লড়াই করতে পারবে, যেটা পৃথিবীর চতুর্থ বৃহত্তম ভারতের মতো সামরিক শক্তির সাথে মুখোমুখি হতে হবে? নাকি নতুন একটি গাজায় পরিণত হবে? নাকি ভারত বাংলাদেশকে আক্রমণ করলে নিজেই বিভক্ত হয়ে যাবে সেভেন সিস্টার? আজ চলুন সেই অজানা তথ্যগুলো দেখি এবং শুনে আসি। আর নতুন যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এবং আপনি কোন দেশ থেকে দেখছেন অবশ্যই আপনার মূল্যবান মতামতটি আপনি কমেন্ট বক্সে লিখবেন। চলি বন্ধুরা, ভিডিওর মূল পয়েন্টে যাই। ভারতীয় সেনাবাহিনীর সংখ্যা প্রায় 13 লাখ, যা চীনের পরে পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ সৈন্যের অধিকারী দেশ। তবে ভারতের সেনাবাহিনীর একটা বড় অংশ তাদের অভ্যন্তরীণ নিরাপত্তায় নিয়োজিত আছে। কাশ্মীর, মধ্যপ্রদেশ, পূর্বাঞ্চলের 7টা রাজ্যের, যাদের আমরা সেভেন সিস্টার হিসেবে জানি, সেখানে বিদ্রোহীদের দমন করতে ভারতীয় সেনাবাহিনীর একটা বিশাল অংশ সেখানে নিয়োজিত আছে। আর তাদের সেখানেই থাকতে হবে, তা না হলে সেভেন সিস্টার সহ বেশ কিছু রাজ্য বিভক্ত হয়ে যাওয়ার আশঙ্কা আছে। অন্যদিকে পাকিস্তানের সেনাবাহিনীর অ্যাক্টিভ, রিজার্ভ সবকিছু মিলিয়ে সংখ্যা প্রায় 7 লাখের কাছাকাছি, যাদের একটা বড় অংশ সবসময় ভারতকে আক্রমণ করার সুযোগ খুঁজে আছে আরে। ভারতীয় সেনাবাহিনীর অন্তপক্ষ 8 লাখ সৈন্য প্রয়োজন পাকিস্তান এবং নিজেদের অভ্যন্তরীণ সবকিছু বিপদ মোকাবেলা করতেই। শুধু এখানেই শেষ না, ভারতকে অবশ্যই চীনের আগ্রাসন থেকে জন্য আরও 3 লক্ষ সেনাবাহিনী চীন ভারত সীমান্তে অল টাইম মোতায়েন রাখতে হয়। কিন্তু অবশিষ্ট 2 লাখ সৈন্য নিয়ে ভারত যদি বাংলাদেশকে আক্রমণ করতে চায়, তবে সেটা যেন ভারতের জন্য হবে নিজের পায়ে নিজের কুড়াল মারার মতো। কেন বলছি এই কথা? কারণ সামরিক বিশেষজ্ঞরা মনে করেন কোনো দেশকে দখল করতে গেলে সেই দেশের সামরিক শক্তির থেকে 3 গুণ বেশি সৈন্য থাকা প্রয়োজন। মজার ব্যাপার হলো, আপনি যুদ্ধ বিমান দিয়ে শত্রুর দেশকে শুধু ধ্বংস করতে পারবেন, কিন্তু দখল নিতে গেলে অবশ্যই আপনাকে সেখানে মোতায়েন করতে হবে অনেক সৈন্যবাহিনী। আর তাই ভারতের 2 লাখ সৈন্য দিয়ে বাংলাদেশকে দখল নেওয়া সম্ভব না, কারণ বাংলাদেশ সেনাবাহিনীর সংখ্যাও একেবারেই কম না। আর তাই বলা যায় এই পরিস্থিতিতে ভারতীয় সেনাবাহিনীর জন্য বাংলাদেশকে আক্রমণ করা অসম্ভব। তবে এখানে চীন, পাকিস্তান নিজেদের স্বার্থে ভারতকে সীমান্ত থেকে দূরে ব্যস্ত রাখতে বাংলাদেশকে অস্ত্র দিয়ে সহযোগিতা করার সম্ভাবনা অনেক বেশি, যা ভারতের জন্য কাল হয়ে দাঁড়াবে। কিন্তু ভারতের সব ক্ষমতা এখানেই শেষ না, কারণ তাদের আছে পৃথিবীর অন্যতম অত্যাধুনিক এবং বিশাল শক্তির বিমান বাহিনী। তবে মজার ব্যাপার হলো, তাদের এখানেও রয়েছে বেশ দুর্বলতার কারণ। তাদের পর্যাপ্ত পরিমাণ যুদ্ধ বিমান আছে ঠিকই, কিন্তু লজিস্টিক সহযোগিতা করার ক্ষমতা কম। কারণ ভারতীয় বিমান বাহিনীর কাছে আছে মাত্র 10টা হেভিওয়েট পরিবহন বিমান এবং 30টা মিডিয়াম ক্যাটাগরি লজিস্টিক বিমান রয়েছে। অথচ ভারতীয়র মতো একটি বিশাল দেশের সৈন্য এবং রসদ মোতায়েনের করতে এই কিছু ট্রান্সপোর্ট বিমান কোনোভাবেই যথেষ্ট হবে না। যেখানে 2020 সালে চীনের সংঘর্ষের সময় ভারতের ট্রান্সপোর্ট লাইটের অভাব স্পষ্ট হয়ে উঠেছিল। বেশ কয়েক সপ্তাহ সময় লেগেছিল ভারতের সৈন্য এবং সরঞ্জাম মোতায়েন করতে। এর ফলে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে ভারতের বিমান বাহিনীর লজিস্টিক ফ্লাইট কোনো বড় ভূমিকা পালন করতে পারবে না। তবে ভারতীয় বিমান বাহিনীর কাছে আছে প্রায় সব মিলিয়ে 500টা যুদ্ধ বিমান আছে, এবং এতে কোনো সন্দেহ নাই এত সংখ্যক বিমান দিয়ে তারা অল্প কিছু সময়ের মধ্যেই বাংলাদেশকে ধূলিসাৎ করে দিতে পারে। কারণ বাংলাদেশের কাছে এমন কোনো শক্তিশালী যুদ্ধ বিমান নেই
যা ভারতীয় ফ্লাইট জেটগুলোকে মোকাবেলা করতে পারবে। সেই সাথে সাথে নেই তেমন কোনো শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে এখানেই ভারতের জন্য বিপদ রয়েছে, কারণ ভারতের বেশিরভাগ যুদ্ধ বিমান কাউন্টার স্ট্রাইক মিশনে পরিচালনা করতে সক্ষম না। হ্যাঁ, ভারতের কাছে 270টা SU-30 এছাড়াও MiG-21 এবং জাগুয়ার ফ্লাইট জেট, কিন্তু মজার ব্যাপার হলো এগুলো বর্তমানে অত্যাধুনিক যুগে কিন্তু বেশ পুরনো মডেল। ভারতীয় বিমান বাহিনী একমাত্র কার্যক্রম অ্যাটাক মিশন বিমান হলো মিরাজ 2000 এবং ডাসাল্ট রাইফেল যুদ্ধ বিমান, কিন্তু এদের সংখ্যা প্রয়োজনের তুলনায় খুবই কম। তাছাড়াও ডাসাল্ট রাইফেলের মতো যুদ্ধ বিমানগুলো কিন্তু বাংলাদেশে ব্যবহার করার মতো সুযোগ নেই, কারণ ভারতের কাছে আছে মাত্র 36টি রাইফেল ফাইটার জেট আছে। এগুলো মূলত চীন এবং পাকিস্তান মোকাবেলা করার জন্য প্রতিনিয়তই ভারতকে প্রস্তুত রাখতে হয়। তাই বলাই যায় ভারতীয় বিমান বাহিনীর জন্য বাংলাদেশের ব্যবহার করা যেতে পারে এমন যুদ্ধ বিমান সংখ্যাও বেশি না। ভারতের বিমান বাহিনী একদিকে যুদ্ধ বিমানের সংকটে ভুগছে, অন্যদিকে পাকিস্তানের কাছে রয়েছে বিপুল সংখ্যক জেট এবং F-16 যুদ্ধ বিমান, যার সামনে ভারতীয় রাইফেল যুদ্ধ বিমানও যথেষ্ট কার্যকরী হওয়ার সম্ভাবনা খুবই কম। অন্যদিকে চীনের বিমান বাহিনীর তুলনায় ভারতের বিমান বাহিনীর সামরিক শক্তি অনেক পিছিয়ে, সুতরাং 40টা মিরাজ দিয়ে বাংলাদেশকে আক্রমণ চালানো ভারতের জন্য বড় বিপদ বয়ে আনবে। ভারতের বিমান বাহিনী মাত্র কয়েকটি স্থানেই সাপোর্ট দিতে সক্ষম হতে পারে, যা প্রয়োজনের তুলনায় অনেকই কম। তবে বাংলাদেশের সামরিক শক্তি দিয়ে একটু পিছিয়ে আছে। এখানে বাংলাদেশের মিলিটারি শক্তির দিক থেকে যথেষ্ট শক্তিশালী একটি দেশ। তাছাড়াও বাংলাদেশের সেনাবাহিনীর প্রতিনিয়ত নতুন নতুন অস্ত্র শস্ত্র ক্রয়ের দিকে মনোযোগী হচ্ছে। সেই সাথে আপনাকে এটাও মনে রাখতে হবে বাংলাদেশের সেনাবাহিনীর দক্ষিণ এশিয়ায় বৃহত্তম শক্তিশালী একটি বাহিনী এবং যে কোনো বিপদের সময় নিজের সবকিছু দিয়ে লড়াই করতে প্রস্তুত। তবে এটা বললেও ভুল হবে না, বাংলাদেশের সেনাবাহিনীর পেশা, দায়িত্ব এবং দক্ষতার দিক থেকে ভারতীয় সেনাবাহিনী থেকে অনেক এগিয়ে। কারণ বাংলাদেশ সেনাবাহিনী এখন পর্যন্ত পৃথিবীর 43টা দেশে প্রতিনিয়ত যুদ্ধ করার অভিজ্ঞতা লাভ করছে। বিপরীতে ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধের অভিজ্ঞতা আন্তর্জাতিকভাবে খুবই সীমিত। বাংলাদেশ সেনাবাহিনীর জাতিসংঘের অধীনে প্রায় অর্ধশতাধিক দেশে সরাসরি যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করছে। এতে তাদের দক্ষতা এবং অভিজ্ঞতা ভারতীয় সেনাবাহিনীর চেয়ে অনেকটা বেশি। তাছাড়াও পেশাগত দক্ষতার পাশাপাশি বাংলাদেশে সেনাবাহিনীর অত্যাধুনিক সমরাস্ত্র ক্রয়ের দিকেও ধাবিত হচ্ছে। বিশেষ করে বিভিন্ন আগ্নেয়াস্ত্র মোকাবেলায় বাংলাদেশ পৃথিবীর বিভিন্ন দেশে থেকে যুদ্ধ ট্যাঙ্ক এবং যুদ্ধ বিমান অন্যান্য সমরাস্ত্র সংগ্রহ করছে, যা বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা আরও মজবুত করবে। এমনকি বাংলাদেশের তুরস্কর কাছ থেকে বেশ কিছু সংখ্যক বর্তমান পরিস্থিতিতে সবচাইতে অত্যাধুনিক ড্রোন বয়ার আক্তার TV-2 কিনেছেন, আরও কিছু কেনার জন্য চুক্তি করেছেন, যা মাত্র 50টা দিয়ে ইউক্রেন হাজার হাজার রাশিয়ান যুদ্ধযান ধ্বংস করেছিলেন। সেই অস্ত্র উৎপাদন বাড়ানো এবং বাইরের দেশ থেকে অত্যাধুনিক অস্ত্র ক্রয়ের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী আরও শক্তিশালী হওয়ার চেষ্টা করেছে। 2030 সালের মধ্যে এই সমস্ত নতুন অস্ত্র বাংলাদেশের সেনাবাহিনীর বহরে যুক্ত হয়ে যাবে, যা বাংলাদেশ নতুন উচ্চতায় পৌঁছে দিবে। তাছাড়াও বাংলাদেশের সেনাবাহিনীর কৌশলগত শক্তি বৃদ্ধি করতে সবচাইতে গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলোর মধ্যে একটা হলো MBBS ট্যাঙ্ক, যা বাংলাদেশের চীন থেকে 54টা অত্যাধুনিক উভচর ট্যাঙ্ক অর্ডার করেছে, যা পানিতে এবং মাটিতে উভয় জায়গাতেই বেশ কার্যকারীভাবে চলাচল করতে পারে। এই ট্যাঙ্কগুলো এমনভাবে তৈরি করা যা তীব্র স্রোতেও অনায়াসে হতে পারে। এগুলো বিশেষ ধরনের হামলা চালানোর জন্য অত্যন্ত কার্যকরী, যা বাংলাদেশের প্রতিরক্ষা শক্তি আরও মজবুত করবে। আর তাছাড়াও চীন এগুলো ভারতের কাছে বিক্রি করবে না। তবে পরিশেষে একটি কথাই মনে রাখতে হবে, যুদ্ধ কখনোই শান্তি বয়ে আনতে পারে না। ভারত যদি আক্রমণ করে তবে তারা দখল করতে পারবেন না, কিন্তু
ধ্বংসস্তূপে পরিণত হবে বাংলাদেশ, প্রাণ হারাবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ। এমনকি ভারতের জন্য রয়েছে অশনি সংকেত, কারণ বাংলাদেশ